তোমরা যারা জেআরবিটি গ্রুপ সি এর জন্য প্রস্তুতি শুরু করেছো কিংবা প্রস্তুতি শুরু করবে ভাবছো, তোমরা কি জানো জেআরবিটি গ্রুপ সিতে একটি ইম্পর্টেন্ট পার্ট রয়েছে সিলেবাসে, সেটি হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর কিভাবে তোমরা প্রস্তুতি শুরু করবে, আর এই ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে কোন ধরনের প্রশ্ন বিগত বছরে এসেছে বা কোন ধরনের প্রশ্ন আগামী দিনে আসতে পারে, সেগুলোর উপর আমি আজকে তোমাদেরকে একটা প্রাথমিক ধারণা দেব। তো ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে, গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ রয়েছে। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই তুমি তোমার প্রস্তুতি নিতে পারো। আমাদের স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপের মধ্যে জেআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি সহ যতগুলো কম্পিটিটিভ পরীক্ষা আমাদের ত্রিপুরাতে রয়েছে, প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার উন্নত মানের স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আমাদের টপিকটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর এই ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রস্তুতি নিতে গেলে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কনস্টিটিউশন মেকিং এই টপিকটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। অর্থাৎ ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল ভারতের সংবিধান তৈরি করার জন্য, এবং এই সংবিধান নির্মাণের কী কী প্রক্রিয়াগুলো ছিল, ওইগুলো সম্পর্কে আমাদেরকে একটা প্রাথমিক ধারণা নিতে হবে। আমি আবারও বলছি, আমি ধারাবাহিকভাবে আলোচনা করে যাব ওয়ান বাই ওয়ান চ্যাপ্টার। যদি ধারাবাহিকভাবে আমার প্রত্যেকটা ক্লাস তোমরা দেখে যাও, তাহলে শুধুমাত্র ইন্ডিয়ান কনস্টিটিউশনই না, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের উপরে তোমরা পূর্ণাঙ্গ ধারণা নিতে পারবে, এবং ঘরে বসে শুধুমাত্র এই অনলাইন ক্লাসের মাধ্যমেই জেআরবিটি গ্রুপ সি এর জন্য তোমাদের 100% প্রস্তুতি তোমরা নিতে পারবে। তো এই ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সংবিধান নির্মাণ প্রক্রিয়াটা আমি এখন আলোচনা করছি। তোমরা মনোযোগ সহকারে শোনো। আমার এই আলোচনার শেষে আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন রাখবো, এবং তোমরা চেষ্টা করবে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। ভারতের সংবিধান এটা হঠাৎ কোনো একদিনে কিন্তু তৈরি হয়নি, বরং এটা দীর্ঘ সময়ের একটা বিবর্তন এবং ব্রিটিশ শাসনের যে আইনি কাঠামো, এগুলোর একটা সামগ্রিক ফলাফল আমরা বলতে পারি। মূলত 1973 সালের রেগুলেটিং অ্যাক্ট থেকে শুরু করে 1947 সালের স্বাধীনতা আইন পর্যন্ত প্রতিটা পদক্ষেপ এই সংবিধান তৈরির ভিত্তি তৈরি করেছিল। এই সুদীর্ঘ যাত্রায় বিভিন্ন চার্টার অ্যাক্ট এবং শাসন সংস্কারের মাধ্যমে ভারতীয় শাসন ব্যবস্থা ধীরে ধীরে একটা গণতান্ত্রিক রূপ নিতে শুরু করে। ব্রিটিশদের প্রবর্তিত এই আইনগুলোই পরবর্তীকালে স্বাধীন ভারতের শাসনতন্ত্র রচনার ক্ষেত্রে প্রধান তথ্যসূত্র হিসেবে কাজ করেছে। 1973 সালের রেগুলেটিং অ্যাক্ট এটা ছিল ভারতের শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ। তো এই আইনের মাধ্যমেই বাংলায় গভর্নর পদটিকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসাবে উন্নীত করা হয়। মনোযোগ সহকারে শুনবে, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি তোমাদের জন্য রেখেছি ওয়ান লাইনার, যে রেগুলেটিং অ্যাক্টের কথা বলা হয়েছে, এই আইনের মাধ্যমেই বাংলায় গভর্নরের যে পদটি, এটাকে বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত করে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসেবে এটাকে উন্নীত করা হয়েছে, এবং ওয়ারেন হেস্টিংস এই পদে প্রথম আসীন হয়েছিলেন। এর ফলে বোম্বাই এবং মাদ্রাজ প্রেসিডেন্সি বাংলার অধীনে চলে আসে এবং প্রশাসনের একটা সংহতি তৈরি হয়। এছাড়াও 1974 সালে কলকাতায় একটা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়, যার মাধ্যমে ভারতে বিচার ব্যবস্থার প্রাতিষ্ঠানিক সূচনা ঘটেছিল। সালটা মনে রাখবে, 1974 কলকাতাতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল। 1833 সালের চার্টার অ্যাক্ট ভারতীয় প্রশাসনিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয়করণকে নিশ্চিত করেছিল। এই আইনের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গল পদটিকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদে রূপান্তরিত করা হয়। মনে রাখবে, প্রথমে ছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তারপর এটাকে আবার উন্নীত করা হয়েছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদে, এবং লর্ড উইলিয়াম বেন্টিং এই সম্মান লাভ করেছিলেন। তাহলে লর্ড উইলিয়াম বেন্টিং এবং ওয়ারেন হেস্টিংস তারা কোন পদে আসীন হয়েছিলেন, এগুলো তোমরা মনে রাখবে। তো প্রথমবারের মতো ব্রিটিশ অধিকৃত ভারতীয় ভূখণ্ডের জন্য একটা কেন্দ্রীয় আইন পরিষদ গঠন করা হয়েছিল। এছাড়া এই আইনে সিভিল সার্ভিসের নিয়োগের ক্ষেত্রে জাতি ধর্ম নির্বিশেষে একটি উন্মুক্ত প্রতিযোগিতার প্রাথমিক ধারণা দেওয়া হয়েছিল। এবার এই টপিকগুলোর উপরে যেগুলো আমি আলোচনা করেছি, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো তোমরা মনে করতে পারো কি না। যদি না মনে করতে পারো, আমি তোমাদেরকে উত্তর বলে দেবো, এবং এখান থেকে তোমরা শিখে নিতে পারবে। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের শাসন ব্যবস্থায় ব্রিটিশ পার্লামেন্টের কেন্দ্রীয় নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ কোনটি ছিল?
আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছ। ভারতের যে শাসন ব্যবস্থা, এটার মধ্যে ব্রিটিশ পার্লামেন্টের যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের যে বিভিন্ন পদক্ষেপগুলো নিয়েছিলেন, এগুলোর মধ্যে প্রথম পদক্ষেপ কোনটা ছিল? সে উত্তর হচ্ছে ১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্ট। এটা ছিল ভারতের শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ। এই আইনের মাধ্যমেই কিন্তু ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর নজরদারি শুরু করেছিল। দ্বিতীয় প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন এবং কোন আইনের মাধ্যমে এই পদটি তৈরি হয়? এটা কিন্তু রেগুলেটিং অ্যাক্টের পরে কিন্তু এই আইনটা তৈরি হয়েছিল বা এই পদটা তৈরি হয়েছিল। উত্তরটা কি? উত্তরটা হবে ভারতের প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন ওয়ারেন হেস্টিংস। নামটা কি? ওয়ারেন হেস্টিংস। ১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমেই বাংলায় এই গভর্নর পদটাকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসেবে উন্নীত করা হয়েছিল। এটাই আমরা আলোচনা করেছিলাম কিছুক্ষণ আগে। আরেকটি প্রশ্ন রাখছি তোমাদের জন্য, ভারতে বিচার ব্যবস্থার প্রাতিষ্ঠানিক সূচনা কবে হয় এবং কোথায় হয়? মনে করতে পারছো? ১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্টের অধীনে ১৭৭৪ সালে কলকাতায় যে সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল বা প্রতিষ্ঠা হয়েছিল, এই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার মাধ্যমেই কিন্তু ভারতের বিচার ব্যবস্থার প্রাতিষ্ঠানিক সূচনা ঘটেছিল। আরেকটা প্রশ্ন রাখছি যে কোন আইনকে ভারতের প্রশাসনিক ইতিহাসে পূর্ণাঙ্গ কেন্দ্রীয়করণের চূড়ান্ত ধাপ বলা হয়? আবারও বলছি, কোন আইনকে ভারতের প্রশাসনিক ইতিহাসে পূর্ণাঙ্গ কেন্দ্রীয়করণের চূড়ান্ত ধাপ বলা হয় এবং কেন বলা হয়? উত্তর কি হবে? উত্তর হবে ১৮৩৩ সালে যে চার্টার অ্যাক্ট ছিল, ওই চার্টার অ্যাক্টকেই পূর্ণাঙ্গ কেন্দ্রীয়করণের চূড়ান্ত ধাপ বলা হয়। কারণটা কি? কারণ হচ্ছে এই আইনের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গল পদটাকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদে রূপান্তরিত করা হয়েছে এবং সমস্ত প্রশাসনিক ও সামরিক ক্ষমতা তার হাতে ন্যস্ত করা হয়েছে। আরেকটা প্রশ্ন করে নিচ্ছি এই টপিকের উপর, সেটা হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন? এটা তো তোমরা মনে করতেই পারছো, আমার আলোচনার মধ্যে ছিল বা আগে থেকেও তোমরা এটার উত্তর জানো। উত্তর কি হবে? উত্তর হবে ভারতের প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। তিনি ১৮৩৩ সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে এই পদে আসীন হয়েছিলেন। আশা করি এই আলোচনাটা এবং আলোচনার উপর ভিত্তি করে যে ধরনের প্রশ্নগুলো করা হয়েছে, প্রত্যেকটা প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো। আর এখানে প্রত্যেকটা প্রশ্নই মোস্ট ইম্পর্ট্যান্ট। এইভাবে যদি তোমরা আলোচনা শোনো এবং আলোচনার পর প্রশ্নগুলোকে রিভাইজ করো, তাহলে তোমাদের প্রিপারেশন তৈরি হবে। আর এই ধরনের প্রশ্নের বাইরে কোনো রকম প্রশ্ন পরীক্ষাতে কিন্তু আসার কথা নয়। তো আমরা যতটুকু আলোচনা করেছিলাম, এরপর ধারাবাহিকতা মেনটেন করে আমাদের বলতে হবে ১৮৫৮ সালের ভারত শাসন আইনের কথা। যে আইনটা, যে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল ১৮৫৭ সালে, এই সিপাহী বিদ্রোহের পরবর্তী আমূল যে পরিবর্তন হয়েছিল বাংলার রাজনীতিতে, এই আমূল পরিবর্তন করেছিল ১৮৫৮ সালের এই ভারত শাসন আইন। তো এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ভারতের ক্ষমতা সরাসরি ব্রিটিশ রাজ বা ক্রাউনের হাতে চলে যায়। গভর্নর জেনারেলের পদের নাম পরিবর্তন করা হয় এবং পরিবর্তন করে নামটি করা হয় ভাইসরয়। মনে রাখবে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে গভর্নর জেনারেলের যে পদটা ছিল এটা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় এবং পদের নাম হয়ে যায় ভাইসরয়। এবং লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেন। আবার প্রশ্ন করা হবে কিন্তু এই টপিকের উপর, সুতরাং মনোযোগ দিয়ে তোমরা শুনবে। এছাড়াও ভারত সচিব নামক আরেকটা নতুন পদের সৃষ্টি করা হয়, যেটা ব্রিটিশ পার্লামেন্টের কাছে দায়বদ্ধ ছিল। ১৯১৯ সালের মর্লে মিন্টো সংস্কার ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ রোপণ করেছিল। মনে রাখবে, আমি ধারাবাহিকভাবে হিস্ট্রিটা আলোচনা করে নিচ্ছি। এই আইনের মাধ্যমেই মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী বা সেপারেট ইলেক্টোরেট ব্যবস্থা চালু করা হয়েছিল। কেন্দ্রীয় এবং প্রাদেশিক আইন পরিষদগুলোতে ভারতীয় সদস্য সংখ্যা বাড়ানো হয়েছিল ঠিকই, কিন্তু প্রকৃত ক্ষমতা কিন্তু ব্রিটিশদের হাতেই তখন থেকে গিয়েছিল। ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে প্রথম ভারতীয় হিসেবে সত্যেন্দ্র প্রসাদ সিনহা, তিনি আইন সদস্য হিসেবে যোগদান করেছিলেন। ১৯১৯ সালের মন্টেগু জেমসপুর সংস্কার ভারতের শাসন ব্যবস্থায় উত্তরদায়ক সরকার গঠনের পথে এক ধাপ এগিয়ে যায়। এই আইনের মাধ্যমে প্রাদেশিক শাসন ব্যবস্থায় দ্বৈত শাসন বা ডায়ার্কি প্রবর্তন করা হয়, যেখানে ক্ষমতাকে সংরক্ষিত এবং হস্তান্তরিত এই দুই ভাগে ভাগ করা হয়েছিল। কেন্দ্রে প্রথমবারের মতো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তখন গঠিত হয়েছিল, যেটা বর্তমানের লোকসভা এবং রাজ্যসভার যে রূপটা, তারই আদি রূপ ছিল। এছাড়াও এই আইনের মাধ্যমেই ১৯২৬ সালে ভারতে প্রথম কেন্দ্রীয় লোক সেবা আয়োগ বা সিভিল সার্ভিস কমিশন গঠিত হয়েছিল।
1935 সালের ভারত শাসন আইনকে ভারতীয় সংবিধানের ব্লু প্রিন্ট বা প্রধান উৎস বলা হয়। এই বিশাল আইনে একটি সর্বভারতীয় ফেডারেশন বা যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল, যদিও এটা কখনো বাস্তবায়িত হয়নি। তো এর মাধ্যমে প্রাদেশিক স্তরে দ্বৈত শাসনের অবসান ঘটিয়ে স্বায়ত্ত শাসন প্রদান করা হয় এবং কেন্দ্রে দ্বৈত শাসন প্রতিষ্ঠিত হয়। বর্তমান সংবিধানের প্রায় 60% অর্থাৎ 60% বিষয়বস্তু এবং ফেডারেল কোর্ট বা আরবিআই স্থাপনের ধারণা এই আইনের থেকেই কিন্তু নেওয়া হয়েছিল। এক নজরে আমরা এখন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেখে নেব যতটুকু আলোচনা করেছি তার উপর। প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের উদ্দেশ্যে যে কোন আইনের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং প্রথম ভাইসরয় কে ছিলেন বলতে পারবে? উত্তরটা হচ্ছে 1858 সালের ভারত শাসন আইন, এবং এই আইনের মাধ্যমেই কিন্তু কোম্পানির শাসনের অবসান ঘটেছিল। আর লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভারতের রাজনীতিতে সাম্প্রদায়িক নির্বাচক মণ্ডলী প্রবর্তন করা হয় কোন আইনের মাধ্যমে? উত্তর হবে 1909 সালের মরলেমেন্টো সংস্কার আইনের মাধ্যমে। এই আইনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী প্রবর্তন করা হয়েছিল। আরেকটা প্রশ্ন করছি, ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে যোগদানকারী প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? মনে আছে নামটা? নামটা দন্তাস্ব দিয়েছিল। নামটা হচ্ছে সত্যেন্দ্র প্রসাদ সিনহা। পরবর্তী প্রশ্ন, 1919 সালের মন্টেগু জেমসফোর্ড সংস্কারের মাধ্যমে প্রাদেশিক স্তরে কোন বিশেষ শাসন ব্যবস্থা চালু হয়েছিল বলতে পারবে? উত্তর হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের ব্লু প্রিন্ট বা প্রধান উৎস হিসেবে কোন আইনটিকে ধরা হয়? লাস্ট যে আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে 1935 সালের ভারত শাসন আইন। এটাকেই ভারতীয় সংবিধানের প্রধান উৎস বা ব্লু প্রিন্ট বলা হয়, যা থেকে বর্তমান সংবিধানে কত পার্সেন্ট বলেছিলাম? 60% ধারণা নেওয়া হয়েছে। তো গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের দাবি প্রথম আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেছিলেন এম এন রায় 1934 সালে। মনে রাখবে, এম এন রায় 1934 সালেই ভারতের জন্য সংবিধান তৈরি করতে হবে এবং তার জন্য একটা গণপরিষদ গঠন করতে হবে, এই দাবি উত্থাপন করেছিলেন। পরবর্তীকালে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ব্রিটিশ সরকার 1940 সালের আগস্ট অফারের মাধ্যমে এই দাবিটিকে নীতিগতভাবে মেনে নিয়েছিল। 1946 সালের ক্যাবিনেট মিশন প্ল্যানের সুপারিশ অনুসারে শেষ পর্যন্ত ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয়েছিল। সালটা মনে রাখবে, 1946। এই গণপরিষদই ছিল স্বাধীন ভারতের প্রথম সার্বভৌম সংস্থা যারা দেশের ভাগ্য নির্মাণের দায়িত্ব পেয়েছিল। 1946 সালের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম ঐতিহাসিক সভা অনুষ্ঠিত হয়েছিল। এই সভায় মুসলিম লীগ যোগদান করেনি, না করলেও মোট 207 জন সদস্য উপস্থিত ছিলেন। সবার জ্যেষ্ঠতম সদস্য ছিলেন, অর্থাৎ সর্ববরিষ্ঠ সদস্য হিসেবে ডক্টর সচ্চিদানন্দ সিনহা ছিলেন। তিনি অস্থায়ী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর ঠিক 2 দিন পর 11 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি অর্থাৎ পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছিলেন। জওহরলাল নেহেরু 1946 সালের 13 ডিসেম্বর গণপরিষদে ঐতিহাসিক অবজেক্টিভ রেজলিউশন বা উদ্দেশ্যাবলীর প্রস্তাব পেশ করেছিলেন। এই প্রস্তাবে ভারতের ভবিষ্যৎ সংবিধানের আদর্শ কী হবে, কাঠামো কী হবে এবং সার্বভৌমত্বের যে মূল মন্ত্রগুলো এগুলো বর্ণিত ছিল। এই প্রস্তাবটি 1947 সালের 22 জানুয়ারি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, যেটা পরবর্তীতে সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বল হিসেবে এটা রূপ পায়। এটা নিশ্চিত করেছিল যে ভারত হবে একটা সার্বভৌম গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক রাষ্ট্র, যেটা ভারতের সংবিধানের প্রস্তাবনার মধ্যে লেখা রয়েছে। তো সংবিধানের খসড়া তৈরির জন্য 1947 সালের 29 আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কমিটি গঠিত হয়েছিল, সেটার নাম ছিল খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি। এই কমিটির চেয়ারম্যান কে ছিলেন তোমরা প্রত্যেকেই জানো, ডক্টর বি আর আম্বেদকর, যাকে আধুনিক ভারতের মনু বা সংবিধানের প্রধান স্থপতি বলা হয়, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। এই কমিটিতে আম্বেদকর ছাড়াও এন গোপালস্বামী আয়েঙ্গার, কে এম মুন্সি এবং টি কৃষ্ণমাচারীর মতো দক্ষ আইনজ্ঞ সদস্যরা উপস্থিত ছিলেন এবং তারা এই যে কমিটি, এই কমিটির সদস্য হিসেবে তারা নির্বাচিত হয়েছিলেন।
তো খসড়া কমিটি দীর্ঘ সময় ধরে বিভিন্ন দেশের সংবিধান পর্যালোচনা করেছে এবং ভারতের জন্য একটা উপযোগী কাঠামো প্রস্তুত করেছে। তো এক নজরে আমরা কিছু প্রশ্ন দেখে নিচ্ছি, চলো এই টপিকের উপর। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের দাবি প্রথম কে এবং কবে জানিয়েছিলেন? নামটা মনে আছে? নামটা হচ্ছে এম এন রায়। সালটা ছিল 1934 সাল। তিনি আনুষ্ঠানিকভাবে গণপরিষদ গঠনের জন্য দাবি উত্থাপন করেছিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন পরিকল্পনা বা মিশনের সুপারিশ অনুসারে ভারতে গণপরিষদ শেষ পর্যন্ত গঠিত হয়েছিল? বলতে পারবে? সালটা ছিল 1946 সাল এবং ক্যাবিনেট মিশন প্ল্যানের সুপারিশ অনুসারেই ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয়েছিল। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম সভায় কাকে অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত করেছিলেন? অর্থাৎ গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? উত্তর কি হবে? উত্তর হবে ডাক্তার সচ্চিদানন্দ সিনহা। গণপরিষদের প্রথম সভায় 9 ডিসেম্বর 1946 সালে তিনি কি করেছিলেন? অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। নামটা কি? সচ্চিদানন্দ সিনহা। পরবর্তী প্রশ্ন, জওহরলাল নেহরুর পেশ করা অবজেক্টিভ রেজলিউশন পরবর্তীকালে সংবিধানের কোন অংশে রূপান্তরিত হয়েছিল? উত্তর কি হবে? উত্তর হবে অবজেক্টিভ রেজলিউশন সংবিধানে পরবর্তীকালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা মুখবন্ধ হিসেবে রূপ পেয়েছিল। অর্থাৎ জওহরলাল নেহরু যে অবজেক্টিভ রেজলিউশন পেশ করেছিলেন সেটাই পরবর্তী সময়ে প্রিয়েম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হিসেবে স্বীকৃতি পেয়েছিল। আরেকটা প্রশ্ন করে নিচ্ছি যে সংবিধানের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির কবে গঠিত হয়েছিল এবং এটা চেয়ারম্যান কে ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে অবশ্যই আসে। তো খসড়া কমিটি গঠিত হয়েছিল 1947 সালের 29শে আগস্ট, আমরা সবাই জানি, এবং এটার চেয়ারম্যান ছিলেন ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন যাকে বলা হয়, অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকর। আশা করি তোমরা আলোচনা বুঝতে পেরেছ এবং তার উপর ভিত্তি করে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পেরেছ। তো সংক্ষেপে মনে রাখো, আমরা এতক্ষণ যে আলোচনা করেছিলাম, এম এন রায় তিনি ধারণা দিয়েছিলেন, তারপর ক্যাবিনেট মিশন এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করেছিল, সচ্চিদানন্দ সিনহা তিনি অস্থায়ী সভাপতি ছিলেন, আর রাজেন্দ্র প্রসাদ তিনি স্থায়ী সভাপতি ছিলেন, আর ডাক্তার বি.আর. আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির সভাপতি। তো এই বিষয়গুলো তোমরা এই টপিকটা থেকে মনে রাখবে। তো ভারতের এই যে সংবিধানটা যেটা তৈরি করা হয়েছিল, এটা তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। এই টপিকের উপর বা এই তথ্যটার উপরেও কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসে, এটা মনে রাখবে তোমরা। এবং বিশ্বের দীর্ঘতম যে সংবিধান, লিখিত সংবিধান, সেগুলোর মধ্যে ভারতের সংবিধান রয়েছে। তো এই সময়ে গণপরিষদের মোট 11টা অধিবেশন হয়েছিল। টোটাল কয়টা অধিবেশন? 11টা। এবং সদস্যরা 114 দিন ধরে খসড়া সংবিধানের উপর আলোচনা করেছিল। বিশ্বের প্রায় 60টি দেশের সংবিধান খতিয়ে দেখা হয়েছিল এবং ভারতীয় জনগণের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে প্রতিটা ধারা সংশোধন করা হয়েছিল। সংবিধান রচনার এই পুরো প্রক্রিয়ায় প্রায় 64 লক্ষ টাকা ব্যয় হয়েছিল। কত লক্ষ? 64 লক্ষ টাকা। 1949 সালের 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গণপরিষদ কর্তৃক চূড়ান্তভাবে গৃহীত হয়েছে এবং স্বাক্ষরিত হয়েছে। 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। মূল সংবিধানে 395টি ধারা ছিল, 22টি অংশ ছিল এবং 8টি তফসিল ছিল, কিন্তু বর্তমানে এটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তো 1950 সালের 26শে জানুয়ারি ভারত আনুষ্ঠানিকভাবে এই গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল এবং সংবিধান পূর্ণ কার্যকর হয়েছিল। এই তথ্যটা তোমরা মনে রাখার চেষ্টা করবে। 1930 সালের পূর্ণ স্বরাজ দিবসের যে স্মৃতি, ওই স্মৃতিটাকে অম্লান রাখতেই এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই দিন থেকে ব্রিটিশ রাজের শেষ আইনি বন্ধন ছিন্ন হয় এবং ভারত তার নিজস্ব আইন অনুযায়ী পরিচালিত হতে শুরু করেছিল। প্রথম রাষ্ট্রপতি হিসেবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই দিনেই শপথ গ্রহণ করেছিলেন। তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য। একটা নাম আমি বলছি, নামটা হচ্ছে প্রেমবিহারী নারায়ণ রায়জাদা। তিনি নিজ হাতে মূল সংবিধানটা লিখেছিলেন এবং নন্দলাল বসু তিনি এটাকে অলঙ্কৃত করেছিলেন, ডিজাইন করেছিলেন। বি.এন. রাও তিনি ছিলেন গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা এবং এইচ.ভি.আর. আয়াঙ্গার তিনি ছিলেন এই পরিষদের সচিব। তো এই সূক্ষ্ম তত্ত্বগুলো আয়ত্ত করতে পারলে সংবিধান সম্পর্কিত যে কোনো গভীর প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই দিতে পারবে। এবার চলো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে আমরা আলোচনা শেষ করব। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধান তৈরি করতে মোট কত সময় লেগেছিল এবং এতে কত টাকা ব্যয় হয়েছিল? মনে পড়ছে? ভারতের সংবিধান তৈরি করতে মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস এবং 18 দিন। আর কত টাকা ব্যয় হয়েছিল? 64 লক্ষ টাকা ব্যয় হয়েছিল।
পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছে এবং এই সময় কতজন সদস্য এতে স্বাক্ষর করেছিলেন? উত্তর হবে 1949 সালের 26শে নভেম্বর সংবিধান গৃহীত হয়েছে। সেই সময় 284 জন সদস্য সংবিধানে স্বাক্ষর করেছিল। আরেকটা প্রশ্ন, পূর্ণাঙ্গ সংবিধান কার্যকরের জন্য কেন 26 জানুয়ারি তারিখটিকেই বেছে নেওয়া হয়েছিল বলতে পারবে? কারণটা হচ্ছে 1930 সালের পূর্ণ স্বরাজ দিবসের স্মৃতিটাকে অম্লান রাখার জন্য এই 26 জানুয়ারি তারিখটিকে সংবিধান কার্যকর করার জন্য বেছে নেওয়া হয়েছে। আরেকটা প্রশ্ন, মূল সংবিধানে কয়টি ধারা, কয়টি অংশ আর কয়টি তফসিল ছিল? মনে করে চেষ্টা করো। উত্তরটা হচ্ছে 395টি ধারা, 22টি অংশ এবং 8টি তফসিল। আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করছি, ভারতীয় সংবিধানের হস্তলিপি এবং অলঙ্করণ কারা করেছিলেন? উত্তর হবে প্রেমবিহারী নারায়ণ রায়জাদা। তিনি নিজ হাতে মূল সংবিধানটি লিখেছিলেন এবং নন্দলাল বসু এটাকে অলঙ্কৃত করেছিলেন। তো এই ছিল আমাদের সংবিধানের যে প্রথম চ্যাপ্টারটা, যে চ্যাপ্টারটা দিয়ে আমাদের সংবিধানের উপর প্রস্তুতি শুরু করতে হবে, ওই চ্যাপ্টারের উপর বিস্তারিত আলোচনা এবং গুরুত্বপূর্ণ তথ্য যেগুলোর উপর পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। এভাবে আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিকের উপর আলোচনা করে যাব এবং সম্পূর্ণ ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে সিলেবাসটি রয়েছে সেটি আমি তোমাদেরকে শেষ করে দেব। এর ফলে দেখা যাবে যে পরীক্ষাতে যতগুলো প্রশ্ন আসবে প্রত্যেকটা প্রশ্ন তোমরা আনসার করতে পারবে। এভাবে ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো করে যাব আর তোমরাও চেষ্টা করবে প্রত্যেকটা ক্লাস না টেনে সম্পূর্ণ ক্লাসটি দেখার এবং আলোচনা শেষে আমি যে প্রশ্নগুলো রাখি ওই প্রশ্নগুলোর উত্তর করার। তো আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো টপিকের উপর আলোচনা নিয়ে।